18 মাস ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই বাছাই শেষে আগামী 2 এপ্রিল সংসদে উত্থাপিত হতে যাচ্ছে। কিন্তু এর মধ্যে গণভোট অধ্যাদেশটি আর সংসদে এমপিদের টেবিলে যাচ্ছে না, কারণ বিদ্যমান সংবিধানের দোহাই দিয়ে বহুমুখী বিতর্ক দিয়ে শুরু হওয়া গণভোট সংসদীয় বিশেষ কমিটি সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়ন হলে এ নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশটি আগামী 12 এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। দলটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মতে, অন্তর্বর্তী সরকারের জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তহীন প্রতারণার দলিল। তাই যে রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে গণভোট অধ্যাদেশ জারি হয়েছিল তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই বলে মনে করছে বিএনপি। এছাড়া দলটি বলছে, অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়ায় ভবিষ্যতে ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাশের প্রয়োজন নেই। এতে 12 ফেব্রুয়ারির গণভোট অবৈধ হবে না। তবে সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামায়াত। পাল্টা যুক্তি দেখিয়ে জামায়াতের সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছেন, যদি গণভোট সংবিধান বহির্ভূত হয় তবে একই দিনে হওয়া জাতীয় সংসদ নির্বাচন বৈধ হয় কিভাবে? জামায়াতের মতে, গণভোট অধ্যাদেশের সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত। তাই গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে। 1.5 মাস আগে 60%-এরও বেশি মানুষ তাদের মতামত দিয়ে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করলেও এখন এটি সংসদে বিল আকারে এনে আইন বানানোর কোনো প্রয়োজন আছে নাকি নাই, এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আমার সাথে আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এবং আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করি। গণভোট নিয়ে একটা দীর্ঘ সময় ধরে আমরা আসলে বিতর্ক দেখছি। যেই জায়গাটি নিয়ে আসলে বিতর্কটা শুরু হয়েছিল সেটি সংসদে আসলে পাশ হবে নাকি হবে না, এবং আজকে হয়তো যেই বক্তব্যগুলো আসছে পাল্টাপাল্টি জামায়াত এবং বিএনপির পক্ষ থেকে, এতে করে আসলে এই বিতর্ক আরও বেশি বাড়লো কিনা, এবং আজকে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গণভোটের অধ্যাদেশকে জাতীয় প্রতারণার দলিল হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে। গণভোটের বিতর্ক এবং জুলাই সনদের বিতর্কটা এটা শুরুতেই হয়েছে। প্রথমত বিতর্ক হয়েছে যে জুলাই সনদ যখন তৈরি করা হয় তখন বাংলাদেশে নিবন্ধিত অনেক রাজনৈতিক দলকে মতামত নেওয়া হয়নি, তাদেরকে ডাকা হয়নি। সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে যারা ডাক পায়নি তাদের একটা অবজেকশন ছিল, তাদের একটা আপত্তি ছিল, এবং তাদের একটা এই ব্যাপারে মতামতের ব্যাপারটা ইগনোর করা হয়েছে। পরবর্তীতে যে কথাবার্তাগুলো আসছে জুলাই সনদের ব্যাপারে, সেইটা তো অনেকটাই মানে একটা বিতর্কিত কথাবার্তা অনেক ক্ষেত্রেই। এই কারণে যে বলা হচ্ছে যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সংবিধানকে এই জাতি মানে না, জেনজি মানে না, এরকম বক্তব্য কিন্তু সংসদে এসছে। আর সর্বশেষ আজকে যেটা হয়েছে, যেটা আপনিও বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে এটা একটা প্রতারণার দলিল, একটা প্রতারণার দলিল তো আর হইতে পারে না। তো যে জিনিসটা সেটা হলো যে অধ্যাদেশের ভিত্তিতে এই জুলাই সনদ অধ্যাদেশ আকারে এসছে, এটা কিন্তু সংবিধানের অধীনে একটা অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করছে। রাষ্ট্রপতি কিন্তু সংবিধানের বাইরেও অধ্যাদেশ জারি করতে পারে না। এখন সংবিধানের অধীনে অধ্যাদেশ জারি করার পরে আপনি যদি বলেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, সংবিধানকে মানবেন না, তাহলে আপনার এই বিতর্কটা আরও জোরদার হয়। কারণ বাংলাদেশের যে রাষ্ট্র, এই রাষ্ট্র তো মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, তার পরবর্তীতে 72-এর সংবিধানের মধ্য দিয়ে এসছে, এবং এই সরকার যেই ভোটে নির্বাচিত হয়ে আজকে সংসদ কথা বলছে, যে মাননীয় সংসদ সদস্যরা, তারাও তো সংবিধানের অধীনে এই সংসদ তৈরি হয়েছে। এখন আপনি যদি সংবিধান না মানেন, তাহলে আপনার এই সংসদ যেই সংবিধানের অধীনে যে ভোটটা হলো, সেই সংসদটা কি আর বৈধ থাকে? সংবিধানকে মানার পরে তো আপনাকে এই সংসদটা থাকবে। এখন আপনি এই সংসদে আরেকটা জিনিস হলো যে বিএনপি কিন্তু গণভোটের শপথটা নেয়নি। জামাত ইসলাম, এনসিপি সহ জোট, যেটা 11 দলীয় জোট, তারা এটা নিয়েছে, শপথ নিয়েছে। বিএনপির যে যুক্তি, সেই যুক্তিটা হলো যে এই জুলাই সনদের 17 যেটা বলা হচ্ছে নাম্বারে, যে প্রত্যেক দল তার যে নির্বাচনী ইশতেহার থাকবে, সেই ইশতেহার অনুসারে পরবর্তী সংসদে
এই জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এটা কিন্তু প্রধান যুক্তি হিসেবে সেখানে উপস্থাপন করছে তারা। সেই জায়গার মধ্যে ওরা বলছে যে জুলাই সনদ সংস্কারের কোনো ব্যাপার নেই, সংবিধানকে সংশোধন করে একটা সংসদীয় কমিটি করা হোক, এবং আজকে এই ব্যাপারে কথা হয়েছে। সংসদীয় কমিটি এই ব্যাপারে কোনগুলো জুলাই সনদে আসতে পারে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। আমার তো মনে হচ্ছে যে এইটাতে সরকারি দল এবং বিরোধী দল আজকের যে প্রেক্ষাপট দেখা গেল, এই কমিটি করে এটাতে যাওয়ার ব্যাপারে এই বিতর্কটা তাহলে আরো দীর্ঘায়িত হবে বলে কি মনে করছেন? মানে আজকে অন্তত যেই আলাপ আলোচনা কিংবা যেই বাকবিতণ্ডা আমরা দেখলাম, সেই বাকবিতণ্ডা আসলে আরো বেশি দূরত্বের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিনা অন্তত এই গণভোটের বিতর্কের ইস্যুতে? বাকবিতণ্ডা তো একটা সংসদীয় কালচার, এটা হতেই পারে। যে সংসদে বাকবিতণ্ডা থাকবে না, এই সংসদটা প্রাণবন্ধ হয় না। আমি মনে করি যে বাকবিতণ্ডার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারে। প্রশ্ন হলো সংস্কার না সংশোধন। এখন সংস্কার এবং সংশোধনের মাঝামাঝি কমিটি করে যদি একটা জায়গায় আসতে পারে, এই বিতর্ক খুব বেশি একটা দীর্ঘস্থায়ী হবে বলে মনে করি না। তো বিএনপি যে জায়গায় আছে সেই জায়গায় যদি বিদ্যমান থাকে, তাহলে এইটা নিয়ে বিরোধী দল আন্দোলনে যেতে পারে, রাজপথে যেতে পারে, এবং সংসদ এবং রাজপথ দুইটাই উত্তপ্ত হতে পারে বলে আমি মনে করি ব্যক্তিগত। আপনার কাছে আসি অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে সংবিধান সংস্কার বিতর্ক কিংবা গণভোটের যে ইস্যু, সেটি আসলে দীর্ঘায়িত হচ্ছে। নানানভাবে আসলে এই সংবিধান নিয়ে এক ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে, এবং এই সংবিধানে আসলে যদি আপনারা যেটি বলার চেষ্টা করছেন যে এই সংবিধান মেনে যদি গণভোটকে না মেনে নেওয়া হয়, তাহলে নির্বাচনকেও মেনে নেওয়ার সুযোগ নাই। আবার একইভাবে তো এই কথাটিও বলা যায় যে নির্বাচন যদি মেনে নেওয়ার সুযোগ থাকে, সেই একই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু জামায়াত ইসলামীও বিরোধী দলে অর্থাৎ এই সংসদেই এসেছে। তাহলে আসলে এই জায়গাটার সমাধানটা আসলে কোথায় হবে? আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। স্বাগত আপনাকে। আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যে এই সংবিধান নিয়ে আসলে এত বিতর্ক হচ্ছে, গণভোট নিয়ে বিতর্ক আসলে কতদূর যাবে সেটি এখনো অনিশ্চিত। আজকে সংসদে আমরা দেখতে পেলাম বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গণভোট ইস্যু নিয়ে। সেই একই সংবিধান মেনে কিন্তু আপনারাও এই নির্বাচন করে নির্বাচিত হয়ে এই সংসদে বিরোধী দলের ভূমিকায় আছেন। তাহলে আসলে বারবার এই বিতর্কটা কেন সৃষ্টি হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, একটা সেটেল ইস্যুকে মূলত বিতর্কের দিকে সরকারি দল নিয়ে এসেছে। আমরা যেদিন থেকে ওনারা শপথ নিয়েছেন সেদিন থেকেই বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে রাজনীতিটা একটা গুণগত পরিবর্তন হবে। আমরা দেখলাম যে জুলাই সনদকে উপেক্ষা করার মধ্যে দিয়ে রাজনৈতিক গুণগত পরিবর্তন আকাঙ্ক্ষাকে বলা যায় এক ধরনের বিএনপি গলা টিপে হত্যা করেছে। আমরা একটা কথা জানতাম যে বিপদ কেটে মানুষ অহংকারী হয়ে যায়। তার জলজন্ত প্রমাণ জানাম সালাউদ্দিন সাহেব। মানুষ কথা বলতেই পারে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলে উনি খুব অল্প সময় অহংকারী হয়ে গিয়েছেন। কি করে একজন ব্যক্তি বলেন যিনি নিজেই জুলাই আন্দোলনের সুবিধাভোগী, নতুবা তিনি এতদিন শিলং থাকার কথা ছিল, তিনি কোন দুঃসাহসে বলেন যে জুলাই সনদ অন্তহীন প্রতারণা? এটা দুর্ভাগ্য বাংলাদেশের জন্য, এটা দুর্ভাগ্য বিএনপির রাজনীতির জন্য। আমি তো মনে করি বিএনপির আজকের এই অবস্থান এবং জুলাই সনদ বাস্তবায়ন না করা 18 কোটি মানুষের সাথে বিএনপিরই একটি প্রতারণা এবং জনগণের ম্যান্ডেটকে অপমানিত করা, গণতন্ত্রহীন একটা বিএনপি দাবিত হওয়া। যেই বিএনপি 17 বছর গণতন্ত্র নিয়ে কথা বলেছে, তারাই আজকে দেশের 4,32,00,000 ভোটারের গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করছে। আসলে বাংলাদেশের রাজনীতি অনেক ঘটনা ঘটে, দলের চরিত্র কখনো বদলায় না। এবং বাংলাদেশে দীর্ঘ সময় এই দুই দল শাসন করেছেন, সবারই আসলে রাষ্ট্র পরিচালনার বৈশিষ্ট্য একই ধরনের। আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিই, দেখুন 90 যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানের আগে 3 দলীয় জোট হয়েছে, তাদের রূপরেখা ছিল। বলছে যারাই আসবেন তারাই রূপরেখা বাস্তবায়ন করবেন। সেখানে এরশাদ সরকারের পতন ছিল, কেয়ারটেকার সরকারের বিষয় ছিল, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছিল।
এবং আমরা দেখলাম কি এই এখন যে বিএনপি আবার দেশটাকে 91-এ নিয়ে যাচ্ছে, 35 বছর পূর্বে নেওয়ার প্ল্যান করতেছে, ওনারাই তখন বলছে যে কেয়ারটেকার সরকার গণতন্ত্রে নাই, সংবিধানে নাই, পাগল এবং বিশেষজ্ঞ নিরপেক্ষ নয়। একই কিন্তু অবস্থানে ছিলেন। আমরা এটা মানি না। দেখুন এই কেয়ারটা ওনার পরে মেনেছেন, একটা একতরফা ইলেকশন করেছেন, আবার সেখানে সংসদ ডেকে মানতে বাধ্য হয়েছেন। এই বিএনপিকে আবার দেখলাম দীর্ঘ 15 বছর আবার একই ল্যাঙ্গুয়েজ, আমরা কেয়ারটেকার সরকার চাই, কেয়ারটেকার সরকার চাই। একসময় আপনি বলছেন কেয়ারটেকার কেউ বোঝে না, পাগল শিশু। আবার আপনি একসময় এখন আজকে যে জুলাই অবস্থানে বিএনপি নিয়েছে, আমি লিখে রাখলাম, একসময় বিএনপি কানবে আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ চাই। আবার জুলাই নিয়ে একটু জামায়াত ইসলাম এটি বাস্তব। বাড়াবাড়ি করছে সেরকম মন্তব্য মোটেও আছে বাড়াবাড়ি না। বিশ্লেষকদের কাছে। এই বিপ্লবটা জনগণ করেছে, দেখুন নিশ্চয়ই বাড়াবাড়ি কেউই অস্বীকার করছে না, সেটা বাড়াবাড়িটা বিএনপিও অস্বীকার হচ্ছে করেনি। বিএনপি করছেন। আপনি যেই সালাউদ্দিন একটু সাহেব, আপনাকে থামাই, জামায়াতের নেতা বলেছেন মানচিত্র আর পতাকা পেয়েছে 71-এ, কিন্তু স্বাধীনতা পেয়েছে 24। এটি বলারও কি আমি সেই জবাব পরে আসছি। দেখুন যেই সালাউদ্দিন সাহেব বলেছেন অক্টোবরের 5 তারিখে গণভোটের কথা, সব ডকুমেন্ট তো আছে এখানে। তিনি 9 তারিখে বলেছেন যদি গণভোটে জনগণ হ্যাঁ জয়যুক্ত হয়, এটা সবচেয়ে বড় আইন, সবাই মানতে বাধ্য। একই ব্যক্তি কিভাবে ডবল স্ট্যান্ডার্ড অবলম্বন করেন? ব্যক্তি তো একই। ঐক্যমত কমিশনে যিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি এখন এসে নির্বাচনের পরে পুরো উল্টো গিয়ে একই ব্যাখ্যা দিচ্ছেন। একই ব্যক্তি একই মুখে এত বিপরীত বক্তব্য, এটা জনগণের কাছে রাজনীতিবিদদের নৈতিক প্রশ্ন চলে আসে। ঠিক আমি যদি এখানে আপনাকে দায়িত্ব নিয়ে বলি, এই জুলাই সনদটা কিন্তু অভিপ্রায় জনগণের। যেই জনগণ গণবিপ্লব করেছে, আমাদের মাঝে মাঝে মনে হয় কি জানেন, ওনারা মনে করেন যে একটা সরকারের পতন হয়েছে অথবা সরকার বিদায় নিয়েছে, কেয়ারটেকার রয়েছে। এবার ইলেকশনটা কি কোনো স্বাভাবিক ইলেকশন ছিল? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদ সদস্যরা পালিয়ে গেছেন, কোনো দৃষ্টান্ত ছিল? কেন তাদের ওনারা ভুলে যান? একটা অস্বাভাবিক অবস্থা সেখানে কাজ করেছিল এবং জনগণ সমর্থনে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা এসেছে এবং জনগণ অভিপ্রায় ব্যক্ত করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। জনগণ অভিপ্রায়, এটা বিএনপির অভিপ্রায় বলা যাবে না। যেহেতু ওনারা তখন তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তার জন্য গণভোট হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আপনি একই জুলাই সনদের আদেশের ভিত্তিতে একই দিনে ইলেকশনটা হলো। এটাকে আইন বানানোর প্রয়োজনীয়তাটা কেন থাকবে না? বানাবেন না কেন? অসুবিধা কথা বলুন। আপনি আমাকে কোশ্চেন করুন, সালাবে কোশ্চেন করুন যে আইন বানালে জনগণ চাচ্ছে আইন হোক, তাহলে বিএনপির অসুবিধাটা কোথায়? এই প্রশ্নটা করি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যেটি আমি একটু শেষ করি আপনাকে। তো যেই একই দিনে আপনি ইলেকশনটাকে মানলেন, 50% ভোট পাইছেন, আবার একই দিনের আপনি জনগণের ভোটটা কেন মানেন না? এই জবাবটা কে দিবে বলুন? এই জবাবটা নেই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আসলে একই দিনে আপনারা জাতীয় সংসদ নির্বাচন যেটি হচ্ছে সেটাকে বৈধ বলছেন, কিন্তু গণভোটটিকে বৈধ বলছেন না। দেখুন একটু আগে ভাই, ওনার নাম হচ্ছেন কি বলেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, জামাত ইসলামের নেতা নাকি, যাই হোক, উনি একটু আগে বললেন যে রাজনৈতিক দল চরিত্র বদলায় না। আসলে জামায়াতের চরিত্র যেটাকে তারাকে বদলিয়েছে, 71-এ তারা যেরকম গণহত্যা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, রাজাকারী করেছে, মানুষকে হত্যা করেছে, নারী ধর্ষণের পাক বাহিনীকে তারা যেরকম সহায়তা করেছে, তারা কি তাদের চরিত্র বদলিয়েছে? তারা তো আজকে তারা সংবিধানই মানে না, বাংলাদেশের অস্তিত্বই মানে না। তারা তখন যে অপকর্ম করেছে, তারা কি জনগণের কাছে ক্ষমা চেয়েছে এ পর্যন্ত? তারা কি যারা শহীদ হয়েছে সে পরিবারের কাছে গিয়ে কি ক্ষমা চেয়েছে? সেই জন্য তো এই যে যখন যে শহীদ মিনারের স্মৃতিসৌধে যায়, জামাতের নেতা বলে যে আমরা পালন করার জন্য এখানে এসেছি, জাস্ট কি বলে, না কি শিষ্টাচার পালন, রাষ্ট্রীয় আচার পালন করার জন্য, মন থেকে শ্রদ্ধা জানানোর জন্য না। এখান থেকে তো প্রমাণিত হয়। আজকে একটু আগে উনি বললেন যে জুলাই সনদকে অন্তহীন প্রতারণা বলেছেন সালাউদ্দিন সাহেব, অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। ওনার মিথ্যা কথা বলা ছাড়েন নাই। হ্যাঁ, আসেন মিস্টার অ্যাডভোকেট সাহেব। উনি বলেছেন কি, উনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তহীন প্রতারণার দলিল, জাতীয় প্রতারণা এই আদেশ। কিন্তু জুলাই সনদকে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরা হৃদয়ে ধারণ করি, যেটা আমরা জনগণের সামনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে স্বাক্ষর করেছি, সেটাকে আমরা ধারণ করি। নো, আমরা যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা সহ
জুলাই সেটা উঠিয়ে দিয়ে ওই কি বলে এই আদেশ দিয়ে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে বিএনপির সাথে। বিএনপি একটা লার্জেস্ট পার্টি। বিএনপি আপনার কতবার রাষ্ট্র ক্ষমতায় এসছে জনগণের রায়ে, সেই দলের সাথে প্রতারণা করা হয়েছে জামাত এনসিপি জোটের চাপে নথি স্বীকার করে। এই ডাক্তার আলী রিয়াজের নেতৃত্বে যে ঐক্যমত্য কমিশন তারা অনৈক্য সৃষ্টি করে গেছে এবং সেটা আমরা বলেছি। ইনি একটু আগে বললেন জুলাই সনদ অন্তহীন প্রতারণার দলিল, এটা নাকি সালাউদ্দিন সাহেব বলেছেন। নো, আমি এখনই বের করলাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যেটা নো জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, নোট অফ ডিসেন্ট সবার মধ্যে, সব দলিলের মধ্যে ছিল, ওইটা নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে ওইটা যে আপনি আদেশ জারি করলেন, সেটা কিভাবে আমাদের সাথে প্রতারণা করে নাই? আজকে এই কথা বলে তারা সালাউদ্দিন সাহেবকে বলছেন অহংকারী। কাকে বলছেন? যিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কত বছর গুম থেকে আপনার তাকে পাওয়া গিয়েছিল আপনার সেই শিলংয়ে। আবার জামাত নেতা এটিও বলেছেন যদি সংবিধান মানতে হলে এখন বিএনপি যিনি প্রধানমন্ত্রী আছেন তারও তো দেশের বাইরে থাকার কথা। শুনেন, সেটা কেন দেশের বাইরে থাকার কথা? তিনি তো আপনার প্রত্যেকটা মামলায় তার মামলাগুলো শেষ হওয়ার পরে তিনি বাংলাদেশে এসেছেন। কোনো মামলা তো উঠিয়ে নেন নাই আপনারা, সরকার তো উঠিয়ে নেয় নাই, আদালতের মাধ্যমে সেটা হয়েছে। আর যেটা বলেছেন যে বিএনপি নাকি 91 সালে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা সঠিক নয়। প্ল্যান করছে 3 জোটের রূপরেখা আমরাই বাস্তবায়ন করেছি সংসদীয় গণতন্ত্র এনে। উনি বলেছেন যে আমরা ওই পাগল আর কি বলে তত্ত্বাবধায়ক সরকারকে পাগল আর বলেছি। ওনার কি মনে নাই তখন উনি কোথায় ছিলেন আমার জানা নাই, যে একাদশ সংশোধনী আপনার যেটা 90-এর গণ অভ্যুত্থানের পরে সংসদ গঠন হলো, সেখানে যখন একাদশ এবং দ্বাদশ সংশোধনীর জন্য বিশেষ কমিটি গঠন করা হলো, সংসদীয় কমিটি, সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তখন ওই যে এনডিপি সালাউদ্দিন কাদের সাথে যখন এনডিপি করে ওনারা সবাই ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সহ ওই কমিটিতে। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের এটা এখানে আসবে না, আসা উচিত না। সেই কারণে পরবর্তীতে কিন্তু সেটা আমরা বাস্তবায়ন করি নাই। এখন আজকে বলেছি হ্যাঁ, যখন একটা আওয়ামী লীগ যখন এই জামাতের সাথে আঁতাত করে জাতীয় পার্টিকে সাথে নিয়ে যখন রাজপথে আন্দোলন করলো, রক্তক্ষয়ী আন্দোলন হলো, আপনার চট্টগ্রাম পোর্ট যেটা স্বাধীনতা যুদ্ধের সময় জামাত বন্ধ করতে পারে নাই বা পাক হানাদার বাহিনী বন্ধ করতে পারেনি, সেই পোর্টকে আওয়ামী লীগের সাথে মিলে জামাত বন্ধ করে দিয়েছিল, হাজার হাজার কোটি টাকার স্টক লট করেছিল। আপনি দিয়েছেন আজকে সংসদে দাঁড়িয়ে জামাতের সংসদ সদস্য এটিও বলেছেন সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে তিনি বলেছেন সংবিধান যদি রক্ষা করতে পারতো তাহলে সেদিন আমাদের বালুর ট্রাক সরানোর জন্য সংবিধানের পৃষ্ঠা খুঁজতে হতো। শুনেন, এগুলি কথা শুনেন, যখন বালুর ট্রাক দেওয়া হয় জামাত তখন কোথায় ছিল? আমরা মাঠে ছিলাম। কোথায় ছিল? মাঠে কোন জায়গায়? আমি মাঠে ছিলাম। গুপ্তভাবে ছিল। আজকে যারা শিবিরের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা দেখেছি তাদেরকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে। না পারলে 71 দিকে চলে। আজকে এগুলো বলে আজকে পিছনের দিকে আমরা নিতে চাই না কথাগুলো, আমরা সামনে আগাতে চাই, আমরা অতীতের দিকে তাকাতে চাই না। রেজাউল ইসলাম ভাই আপনার কাছে যাই, যখন আসলে আমরা সামনের দিকে যেতে চাচ্ছি তখন বারবার এই ধরনের ইস্যুগুলোতে তর্ক বিতর্ক বাড়ছে, কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে বলেছেন সুবিধাজনক অংশ গ্রহণ এবং অসুবিধাজনক অংশ বর্জন করছে বিএনপি। শুধু বিএনপি কি আসলে নিজেদের সুবিধা মতন চলার চেষ্টা করছে নাকি বিরোধী দল একই কাজ করছে? আমি তো দেখলাম যে হাসনাত আব্দুল্লাহর যে আহ্বায়ক না চেয়ারম্যান নাহিদ সাহেব, উনি এই সংবিধানের অধীনে শপথ নিলেন। শপথ নেওয়ার পরে বলছে যে সংবিধান মানি না। তাহলে সুবিধাটা কি বিএনপি নিচ্ছে, ওনারা নিচ্ছে না? উনি শপথ নিয়ে উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনা করে নাই, উপদেষ্টার সুবিধা বুক করে নাই। তাহলে উপদেষ্টার সুবিধা বুক করে যখন রিজাইন করে আসলেন তখন বলে যে আমরা এটা মানি না। এইটা তো দ্বিচারিতা, স্পষ্ট তো দ্বিচারিতা। এটা সরকারি দল এবং বিরোধী দল এই জায়গাটার মধ্যে একই জায়গার মধ্যে আছে বলে আমি মনে করি। প্রশ্ন হলো যে গণভোটের ব্যাপারে যে 4টা পয়েন্ট ছিল, এখন আমি একজন ভোটার হিসাবে যে বিতর্কটা আজকে সামনে নিয়ে আসছে, আমি একজন ভোটার হিসেবে 4টা পয়েন্টের 2টা পয়েন্ট মানতে পারি, 2টা পয়েন্ট নাও মানতে পারি। ওই জায়গায় এই অপশন ছিল না যে আমার ওই 2টা পয়েন্ট না মানার ক্ষেত্রে না ভোট দেওয়া এবং মানার ক্ষেত্রে হ্যাঁ ভোট দেওয়া। আমার দলীয় দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেখানেও এই অপশন ছিল না। যার কারণে আপনি
বিএনপি 51% পাইছে, গণভোট কিন্তু তার চেয়ে বেশি পাইছে, প্রায় 71 বা 70 এরকম পার্সেন্টেজ 60% উপরে। 60% ওপরে ভোট পাইছে। এখন নোট অফ ডিসেন্টের একটা বিতর্ক এই জায়গার মধ্যে আছে। বিএনপি এই আলোচনায় ছিল যখন রাষ্ট্রীয় অতিথি ভবনে সবাইকে ডেকে জুলাই সনদ তৈরি করা হয়, সেখানে বিএনপি আলোচনায় ছিল। তারা অনেকগুলো পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সেই নোট অফ ডিসেন্টটা যেই সনদটা তৈরি করা হয়েছে সেখানে এটা উল্লেখ করা হয় নাই। এটাকে তারা আজকে প্রতারণা হিসেবে সালাউদ্দিন সাহেব যে জিনিসটা বলছে যে এটা একটা প্রতারণা, নিঃসন্দেহে যদি ওইটা না আসে তাহলে একটা প্রতারণার কাছাকাছি জায়গায় থাকতে হইতে পারে। কারণ আমি আমার দ্বিমতের জায়গাটা যে আমি করলাম, উপস্থাপন করলাম, আমার দ্বিমতটা যে উপস্থাপন হলো সেটা কিন্তু জাতি যখন বুট আসলো সেই বুটের এই জিনিসটা জানলো না, যার কারণে আজকে এই বিতর্কটা আসছে এবং এই বিতর্কটা সহসা শেষ হবে এটা আমি মনে করি না। এই বিতর্কটা থাকবে এবং এই বিতর্ক শেষ পর্যন্ত রাজপথ পর্যন্ত যেতে পারে, আন্দোলন পর্যন্ত যেতে পারে বলে ইতিমধ্যে জামায়াতের নেতারা বলেছেন যে জুলাই সনদকে যদি অস্বীকার করা হয় সেই গুম খুন আয়নাঘরের দিকে আবারও ধাবিত করার চেষ্টা করছে বিএনপি তাদেরকে। আমি জানি না গুম খুন আয়নাঘর আর বাংলাদেশে আর হবে কিনা। কোনো অবস্থায় যে জুলাই গুম খুন আয়নাঘর হওয়ার প্রেক্ষিতে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের পরে আর কেউ এদিকে ধাবিত হবে এরকম অবস্থা বাংলাদেশে হবে এটা মনে হয় যে সঠিক না এবং এটা হওয়ার কোনো সুযোগ নাই। মূলত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলোচনাটা এই জায়গার মধ্যে প্রিন্স ভাইও করলো যে জাতীয় পার্টি এবং মিল্লা আন্দোলন করছিল জামাত আওয়ামী লীগ, এটা বাস্তবতা, এটার তো একটা আন্দোলন হয়েছিল। কিন্তু আমরা কিন্তু আবার বিএনপি জামাতের সাথে 4 দলীয় জোটের একটা সময়ে আন্দোলনে অংশগ্রহণ ছিল। এই যে বিতর্কটা চলছে সেই বিতর্কে নানানভাবে আসলে বিএনপির দিকে আসলে বারবার আঙুল তোলা হচ্ছে। যেই গণভোটে আসলে সবচেয়ে বেশি ভোট পড়েছে সেটিকে বিএনপিকে এখন কেন মেনে নিচ্ছে না। নাহিদ, আপনি যেটা বলছিলেন, নাহিদ আজকে সংসদে বলছেন সংসদে কার্যক্রম দেখলে মনে হচ্ছে গণভোট হয় নাই। যদি আসলে তাই মনে হয় ইমরান সালে প্রিন্স, তাহলে আসলে সামনে ওদের ভবিষ্যতে গণভোটের আসলে ভবিষ্যৎটা কি হবে, কেনই বা হলো? আমি উত্তর নিব, একটা বিরতি নিয়ে ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সৈয়দ ইমরান সালে প্রিন্স, যে প্রশ্ন করেছিলাম 60%-এরও বেশি মানুষ তাদের মতামত দিয়েছেন গণভোটে হ্যাঁকে জয়ী করার মধ্যে দিয়ে। এরপরে আসলে এইটিকে সংসদে বিল আকারে এনে কোনো আইন বানানোর প্রয়োজন আছে নাকি নাই, এটি নিয়ে কেন এই বিতর্ক তৈরি হলো? দেখুন, একটা বিল কখন আসে? একটা আইন প্রণয়নের জন্য আসে। সেই আইনটা কি আপনার একটি মাত্র ইভেন্টের জন্য আসে, বা যেটা হয়ে গেছে সেটার জন্য আসে, নাকি সে আইনটা যেটা দিয়ে অধ্যাদেশ দিয়ে যে ইভেন্টটা হয়ে গেছে সেটার জন্য আসবে, ভবিষ্যতের জন্য আসবে? তো যে এই অধ্যাদেশ যেহেতু আইন করে কোনো এই আইনকে কার্যকর আর হবে না, তো সেটা তো আর আইন প্রণয়ন করার কোনো প্রয়োজন নেই। তো হ্যাঁ, গণভোট হয়েছে, আমরা তো অস্বীকার করছি না, যদিও গণভোটে প্রতারণা করা হয়েছে। প্রথমে আমরা একটু আমাদের এখানে আলোকপাত করলেন জাতীয় পার্টির নেতা আমাদের অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম ভাই, সরি আমি অনেকদিন পরে আসলাম তো রিয়াজ ভাই, আমি একটু হয়ে যাচ্ছে, আমার ভুল হয়ে যাচ্ছে। তো ওখানে একটু আলোকপাত করেছেন। যখন গণভোট বিষয়টা আসলো তখন কিন্তু আমরা এটা মেনে নিইনি, আমরা এটা বিরোধিতা করেছিলাম। কেন? যে এটার জন্য গণভোটের প্রয়োজন নাই। আমরা বলেছিলাম জুলাইয়ের সনদ যা আমরা একমত হব, আমরা সেটার যেই রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করব, আমরা সংসদে গিয়ে সবাই সেটা বাস্তবায়ন করব এবং সেটা বাধ্য থাকবো বাস্তবায়ন করতে। আর যেগুলো আমরা একমত হব না, আমরা এইসব আমাদের বিষয়গুলো নিয়ে আমরা যাব, জনগণের কাছে যাব, নির্বাচনে যে দল। কিন্তু জামাত জোটে থাকা এনসিপির নেতা মনে করেন যে গণভোট বৈধ এবং আইনগতভাবে তার বৈধতা কখনোই বাতিল করা যাবে না। আমি বলি এটাকে একটু আসতেছি, আমি একটা কথা শেষ করি তারপর আসি। তখন আমরা বললাম আমরা জনগণের কাছে যাব, জনগণ যে দলকে ভোট দিবে অর্থাৎ যে ওইটাকে সমর্থন করলে ওইটা সংসদে ওইটা বাস্তবায়ন হবে। কিন্তু পরবর্তীতে জামাত এবং এনসিপি জোট তারা এই ব্যাপারে গো ধরলো যে না, এই না করলে, গণভোট না হলে তারা নির্বাচনই করবে না। এমনকি কেউ জামাত ইসলামী তো বলেই দিল জাতীয় সংসদের আগে গণভোট হতে হবে, না হলে নির্বাচন হবেও না, হতেও দিবে না। ঠিক আছে, সেখানে আমরা ঐক্যমতের স্বার্থে আমরা গণভোট মেনে নিয়েছি, বলেছি একদিনই হতে হবে, হয়েছে। কিন্তু সিদ্ধান্ত হয়েছে একদিনই হবে, কিন্তু
এরপরে গিয়ে দেখা গেল জুলাই সনদ স্বাক্ষর হলো, গণভোটের সিদ্ধান্ত হলো, এরপরে গিয়ে একটা আদেশ জারি করা হলো। সেই আদেশের ব্যাপারে আমাদের কারোর সাথে কোনো আলোচনা করেনি। জামাত এবং এনসিপির মানে প্রভাবিত হয়ে আলী রিয়াজ সাহেব এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দিয়ে এই কাজটি করিয়েছেন। তো সেটা তো আমরা মানতে বাধ্য না, তারপরে মেনেছি। আমরা এখনও বলেছি আমরা গণভোটের রায় তো আমরা অস্বীকার করছি না, আসেন সেটা নিয়ে আলোচনা হোক। যেমন আজকে যে প্রস্তাবটা সংসদে আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আপনার ডক্টর সালাউদ্দিন সাহেব দিয়েছেন, সেটা হলো সংবিধান সংশোধনের বিশেষ কমিটি। এই কমিটিতে বসে আমরা সেই জিনিসগুলো আলোচনা করবো এবং সেখানে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা নিয়ে আসবো। রাজনৈতিক বিতর্ক না, রাজনৈতিক শুনেন, আজকে সরকার গঠন হলো কয়দিন হলো, আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 18ই ফেব্রুয়ারি আপনার সরকার গঠন হয়েছে, আপনার 12ই মার্চ আপনার সংসদ শুরু হয়েছে। সংসদ অধিবেশন হলোই বা কয়দিন, এর মধ্যে রোজা এবং ঈদ, অনেক বড় লম্বা বিরতি ছিল। এর মধ্যে কি আপনি এত গুরুত্বপূর্ণ ইস্যু একদিনে সব বাস্তবায়ন করে ফেলবেন? সম্ভব না। এটা আস্তে আস্তে আলোচনা করে এটা বাস্তবায়ন করতে হবে। এই যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা তো একদিনের জন্য হবে না। আমি তো মনে করি 100 বছর এটা সুফল আমরা পাবো। সেই কারণে এইটা আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করবো, যাতে আমাদের মধ্যে কোনো ভুল না হয়। বিএনপি নেতারা যেটি মনে করছেন যে এই জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা করছে বিএনপিকে জামায়াত ইসলামী, সেটি কেন মনে? অবশ্যই তারা বাইরে এমনভাবে বলছে যে বিএনপি মনে হয় জুলাই সনদকে ধারণ করে না। এই জন্য বলে, এই যে একটু আগে উনি তো বললেন যে জুলাই সনদের সাথে আমরা প্রতারণা করছি। কি সালাউদ্দিন সাহেব বলেছেন যে জুলাই সনদ বিএনপির সাথে অন্তহীন প্রতারণার দলিল। এটি তো ওনার সালাউদ্দিন সাহেব বলেছে। জুলাই সনদের বাস্তবায়নের যে আদেশে আমরা যেটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওইটাও সেটা জুড়ে দিয়েছে ওনারা। এটা প্রতারণার দলিল। আমরা বলেছি জুলাই সনদকে আমরা ধারণ করি। এই জুলাইয়ের আন্দোলন, বিপ্লব হওয়ার পেছনে, গণ অভ্যুত্থান হওয়ার পেছনে আমাদেরও কম অবদান নেই। আমাদের দলেরই প্রায় 450 নেতাকর্মী নিহত হয়েছে। এখনও প্রায় 200-র উপরে নেতাকর্মীর কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। এখনও আমাদের প্রায় 150-র উপরে নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে বাইরে আমরা পাঠিয়েছি চিকিৎসার জন্য। এখনও অনেক ঘরে এখনও কান্নার রোল, মা বাবার কান্না এখনও এটা শেষ হয়নি। আমরা যখন আমি বলছি যে এই জুলাই তো এই সৃষ্টি করার, গণ অভ্যুত্থানের সৃষ্টি করার পেছনে তো আমাদেরও অবদান আছে। আমরা তো ঢোল পিটিয়ে বলি না যে আমাদের এই অভ্যুত্থান না হলে আপনারা এমপি হতে পারতেন না, আপনারা বিরোধী দলের নেতা হতে পারতেন না। ওনারা তো তখন নিষিদ্ধ ছিল। জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, কে সবার আগে প্রতিবাদ করেছিল? এই তারেক রহমান, বিএনপি। তারা জামাতকে নিষিদ্ধ করার পরে জামাত 7 লাইনের একটা বিবৃতি দিয়েছে, বিএনপি বিবৃতি ছিল 36 লাইনের। আসবো আপনার কাছে। সবচেয়ে বড় বিবৃতি দিয়ে এটা প্রতিবাদ করেছে। তো তাদের কাছ থেকে আমাদের যদি শুনতে হয় যে বিএনপি জুলাই অভ্যুত্থানকে দ্বিচারিত করছে, এটা থেকে দুঃখজনক আর কিছু হতে পারে। মূল সমস্যাটা কিংবা আসলে গণভোট নিয়ে যে বিতর্কটা, সেটা আমি যদি সনদ নিয়েও যে বিতর্কটা সৃষ্টি হচ্ছে সেটি কথাই বলি, সমস্যাটা কি আসলে সনদটা নিয়ে তৈরি হলো, নাকি আসলে এই যে প্রক্রিয়াটা নিয়ে আসলে আমাদেরকে ভাবতে হবে? প্রক্রিয়া এবং সনদ দুইটা নিয়েই সমস্যা আমি মনে করি। গণভোট বৈধ, এটা কখনোই বাতিল হবে না, হবে না, এই যে বক্তব্যগুলো আছে, আসলে এইগুলোর সাথে আইনের সম্পর্ক আছে কিনা সেটা ভাবতে হবে। আপনি জুলাই অধ্যাদেশ জারি হয়েছে, কে জারি করেছে? রাষ্ট্রপতি জারি করেছে। রাষ্ট্রপতি কিসের মূলে জারি করছে? রাষ্ট্রপতি সংবিধানের 42 অনুচ্ছেদ অনুসারে অধ্যাদেশ জারি করছে। এখন আপনি সংবিধানকে মানলেন না, তাহলে অধ্যাদেশ যে জারি হয়েছে যে সংবিধানের আলোকে, সেই অধ্যাদেশটা কি তখন বৈধ হয় যদি আপনি সংবিধানটাকে না মানেন, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন? প্রশ্ন আসে না? তাহলে আপনার অধ্যাদেশ বৈধ না হলে গণভোট বৈধতা কীভাবে আসে? আমি আইনের দৃষ্টিভঙ্গিটির কথা বলছি। নিয়ম কি, কোনো আইন যদি হয় অধ্যাদেশ আকারে আসে, তাহলে পরবর্তী সংসদ যখন বসবে তার 30 কার্য দিবসের মধ্যে উপস্থাপিত হবে এবং পাশ হতে হবে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে 30 কার্য দিবসের একটা অংশ কিন্তু চলে গেছে, বাকি অল্প কিছুদিনের মধ্যে এটা চলে যাবে। এর মধ্যে যদি জুলাই সনদ পরিপূর্ণভাবে আপনি পাশ করতে চান, 30 কার্য দিবস না হয়, তাহলে অধ্যাদেশ বর্তমান সংবিধান বহাল থাকলে
এটা তো একটা সময়ের পরে এমনি আইন হিসেবে আর গণ্য হবে না যদি 30 হ্যাঁ, আবার যারা আসলে বারবার দাবি করছে এই সংবিধান তারা মানেন না, বা যারা বলেছেন এর আগে যে আপনি ছুঁড়ে সংবিধান ফেলে দিতে মানেন হবে, না, সেটাও কিন্তু কি আসলে জুলাইয়ের যে এতই সহজ? অধ্যাদেশ আইন আকারে আনলেন সেটা তো সংবিধানের আন্ডারে আনলেন। তাহলে আপনি সংবিধানের আন্ডারে আনার দরকার ছিল কি আপনি অন্য কোনো প্রক্রিয়াতে আনতেন? আপনি রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করলেন, আপনি তো এখন রাষ্ট্রপতিকে মানেন না। এই বিতর্কগুলো অনেক প্রকারিত। তো রাষ্ট্রপতির মধ্য দিয়ে তো অধ্যাদেশটা জারি হয়েছে, আইন আকারে এসছে। তাহলে এই অধ্যাদেশটা রাষ্ট্রপতি কি সংবিধানের বাইরে গিয়ে জারি করার কোনো পথ আছে, এখতিয়ার আছে? উনি তো সংবিধানের মধ্যে আসছে। আসলে এইটা একটা, আমি মনে করি যে পিকুলিয়ার একটা আলোচনা, যে আমি সংবিধান মানি না কিন্তু অধ্যাদেশকে বাস্তবায়ন করে দিচ্ছি। আর ওই জুলাই অধ্যাদেশটা আবার সংবিধানের মধ্য দিয়ে এসছে। আপনাকে ঠিক করতে হবে আগে সংবিধান মানবেন কিনা। সংবিধান মেনে আপনি সংবিধানের ভিতর দিয়ে যেভাবে আসতে পারে জুলাই সনদের যে দাবিগুলা, সংবিধানে যে জায়গাগুলা সেই জায়গাগুলোতে আসলে আলোচনাটা সেই টেনে জায়গাগুলাতে দেওয়ার কথা হবে। এই যেটা প্রশ্নটা আমি আজকের একটু সংসদে করতে চাই হয়েছে, আপনার কাছে, যে না অ্যাডভোকেট আতিকুর এক রহমান। মিনিট বলে, আজকের সংসদে যেটা হয়েছে যে একটা কমিটি হবে, সেই কমিটি বিবেচনা করবে কোন কোন বিষয়গুলো আনা যায়। এটা আমার মনে হয় যে একটা যৌক্তিক জায়গায় আসতে পারে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার সময় ওভার হয়নি, এখনো অনেক সময় আছে আমাদের। যেটি বললেন আমাদেরকে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে আসলে আগে মানতে হবে আপনি এই সংবিধান চান কি না। সংবিধানটা কি আসলে আপনি চান? তাহলে সংবিধানের অধীনে যে বিষয়গুলো হচ্ছে, যে প্রক্রিয়াগুলো হচ্ছে, সেগুলোও তো মেনে নিতে হবে। দেখুন, এটাকে বলবো যে আমরা সংবিধান না মানার কথা বলিনি। আজকে আমাদের বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু বক্তব্য 2011 সালে বলেছেন যে জনগণের সরকার ক্ষমতা আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এটা বক্তব্য আছে, ক্লিয়ার বক্তব্য, কারণ এটা একটা আওয়ামী লীগের দলীয় ইশতেহারে পরিণত হয়েছে। আমরা সংবিধানের ওই অংশগুলোর ব্যাপারে কথা বলি যে জায়গাগুলো দিয়ে বিগত সময়ে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। এটি আমাদের মূল বক্তব্য। দেখুন, যে বক্তব্যটা প্রিন্স ভাই দিয়েছেন, ওনারা জুলাই সনদ মানেন, মোস্ট ওয়েলকাম। এখন জুলাই সনদে যদি মানেন, জনগণ যে আপনাকে অভিপ্রায়টা দিল, ধরুন আমাদের কনস্টিটিউশনের 142 যেটা বলি আমরা, এটা সংবিধান সংশোধন করা যায়। যে 30টা বিষয়ে আপনি ঐক্যমত হলেন, কিংবা যেগুলো এগুলো তো আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। তো বেসিক স্ট্রাকচার পরিবর্তন জনগণের ক্ষমতা দেওয়া লাগবে। তো জনগণ আপনাকে ক্ষমতা দিয়ে সংবিধানের জায়গাগুলো ফ্যাসিবাদী কাঠামো তৈরি করে, এবং সংবিধানের যেই পরিবর্তনটা আসে জনগণের ক্ষমতা বাড়বে, একটা দলের ক্ষমতা কমবে। এটি যেটা মূল বক্তব্য, যার জন্য তো আমরা বলছি এটা পরিবর্তন করতে হবে। আপনি গণভোট পেয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তনের সুযোগ আপনি পেয়েছেন, তো সেটা আপনি গ্রহণ না করেন, আপনি শপথ নিলেন না, 30 পঞ্জিকা দিবসে এটা কিন্তু সংসদে উঠছে না, তাহলে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন বলুন তো? আমি যদি দায়িত্ব নিয়ে বলি, দেখুন পার্থ বলেছেন যে আপনাদেরকে আসলে এই পুরনো সংবিধান 71-এর পরাজয়ের দলিলের কথা মনে করিয়ে দেয়, কারণে আপনারা এই সংবিধান বারবার পরিবর্তন ওনার এই করতে চান। বক্তব্য এবং খালেদা জিয়ার বক্তব্য বিপরীত বক্তব্য নিয়ে দিয়েছেন। দুর্ভাগ্য, বিএনপি সেখানে হাততালি দিয়েছে। যেই বক্তব্য খালেদা জিয়া দিয়েছেন সংবিধানের ব্যাপারে, আমরা সেই সেন্সটাকে ধারণ করি। কিন্তু আজকে মানে ব্যারিস্টার পার্থের বক্তব্যে বিএনপি লোকেরা সফল প্রমাণ করেছেন ওনারা খালেদা জিয়া যে মনোভাব, ওনারা সে মনোভাব বিপরীত অবস্থান এখন করছেন। আমি বলি, দেখুন আপনাকে, আমাদের জুলাই সনদে কী আছে? নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী ডেপুটি স্পিকার দেওয়া, সংসদীয় কমিটির সভাপতি, প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো। বলুন এগুলো কীভাবে সম্ভব বলুন তো? এটা আলোচনা করে সমাধান করা যাবে? কোনো দিন না। তার মানে হচ্ছে ওনারা যেই জায়গাগুলোতে সরকারের ক্ষমতা কমবে, জনগণের ক্ষমতা বাড়বে, এগুলো হাত দিবেন না, আলোচনা করবেন। আমরা চেয়েছি জুলাই সনদে যে অধিকারগুলো সব আমরা কেন এটাকে ভিক্ষা চাবো কেন? আপনি আমার রাইটগুলো সেখানে দেবেন। আমরা জুলাই সনদে জনগণের ম্যান্ডেটের আলোকে অধিকারটাও সেখানে আমরা চেয়েছি। এখন ধরুন ওনাদের 30 দফা বলেছেন না যে ওনারা দীর্ঘ পার্লামেন্ট করবেন, যদি সেটাও করতে হয় তাহলে তো আপনাকে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। কীভাবে আলাপ করবেন আপনি? 142-তে তো সংবিধান সংশোধন করা যাবে, আর সংবিধান যদি সংস্কার করতে গণভোট লাগবে। আপনি গণভোটের সুযোগটা পেয়েছেন, যদি সেই সুযোগ আপনি কাজে না লাগান, আপনি নানা ব্যাখ্যা দিয়ে করতে না চান, আবার বলেন জুলাই সনদে আমরা আছি, কী করবেন আপনি? আর আপনি নোট অফ ডিসেম্বরে গণভোট হয়েছে, 30টা ঐক্যমত হয়েছে, মোস্ট এসব একদিবও হয়েছে। সেখানে তো এই প্রশ্নটা আছে, তাহলে সেই সময়টাতে আপনারা বিপ্লবী সরকার কেন করলেন? শুনেন, এই সময়টায় উনি বলেছেন রেজাউল ভাই, ওই সময়ের প্রেক্ষাপট সবাই ক্লিয়ার আছে। 5 তারিখের পরে 3 দিন দেশে কী ছিল এটা আমরা সবাই জানি। সব হতভম্ব হয়ে গেছে না, কখন কী অবস্থা কেন হবে? 8 তারিখের ঘটনার সাথে পরে মেলানো যাবে না। এবং দেখুন ওখানে কি সব কিছু নিয়মতান্ত্রিক হয়েছে? আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্স চেয়েছেন না, ওখানে আলোচনা হয়েছে, কথা বলুন তো, অটো দিয়ে দিয়েছে, কারণ সব তখন পলাতক ছিলেন। অনেকগুলো জায়গাতে বিগত সময় যে আমাদের যে পার্লামেন্ট যে ভেঙে দিল, আমাদের সংবিধানে আছে না
প্রধানমন্ত্রী পরামর্শ লাগবে, তখন কি প্রধানমন্ত্রী ছিলেন? আপনি যেখানে মানে নানা আপনারাও তো জায়গাতে তাহলে আপনাদের যেখানে সুবিধা আছে সেটুকু মেনে না, নিচ্ছেন, যেখানে আমরা সুবিধা নাই বলেছি সেটুকু মেনে নিচ্ছেন যেহেতু না। বিষয়টা কি একই জায়গায় আবর্তিত একটা হচ্ছে? বিপ্লবের পরে একটা দেশের সংবিধান তার স্বাভাবিক নিয়মে চলতে পারে, এটা বাস্তবতা। সেটা বলেছি আমরা, একটা বিপ্লব হয়েছে না দেশে। আচ্ছা হ্যাঁ, বলুন তো, এখন আর স্বাভাবিক নিয়মে চলতে আমি পারবে যদি না। বলি, আচ্ছা আমাদের কোন সংবিধানে ছিল এরকম মানে বিপ্লব হবে আর প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন? বলুন ছিল কিনা? বলুন একটা দেশের একজন প্রধানমন্ত্রী পালিয়ে পার্লামেন্ট যাওয়ার কথা মেম্বারও তো সংবিধানে দেশে লেখা ছিলেন কথা। না। তো যেই দেশে বিপ্লবের পরে সব পালিয়ে গেছেন, এটা কি বাংলাদেশ সংবিধানে ছিল? আমি সেই সংবিধান এখন আবার অক্ষরে অক্ষরে দূরে দূরে দাঁড়িয়ে কমা সেমিকোলন দিয়ে আমাদেরকে বুঝাবেন আর যখন অভিপ্রায়ের বিপরীতে আপনি অবস্থান করবেন, এটি আসলে কখনো সৈয়দ ইমরান সম্ভব সালেহ না। প্রিন্স, আপনারা সেই সংবিধানকে আসলে দাঁড়িয়ে কমা সেমিক্লোন দিয়ে জামাতকে বোঝানোর চেষ্টা করছেন আর জনগণের অভিপ্রায় বিপরীতে দাঁড়িয়ে আছে। দেখুন, জনগণের আকাঙ্ক্ষা এক জিনিস, অভিপ্রায় এক জিনিস, আর সংবিধান বাস্তবতা হচ্ছে এক জিনিস। 1971 সালের মুক্তিযুদ্ধ কি আপনার সংবিধান মেনে হয়েছিল? কিংবা 71-এর মুক্তিযুদ্ধে জামাত যখন আলবদর রাজাকার বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীকে যে সহযোগিতা করেছিল, সেটাও কি ওনারা সংবিধান মেনে করেছিলেন? সেটা কিন্তু হয়নি। তো যখন একটা বিপ্লব হয় তখন কিছু এরকম বিষয় থাকে, সেগুলো অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সেগুলো হয়। কিন্তু দেশকে যখন আপনি বিপ্লবোত্তর পরিস্থিতি থেকে আপনার শৃঙ্খলার দিকে নিয়ে আসবেন, তখন অবশ্যই একটা সংবিধানকে আপনার মানতে হবে। সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই রেজওয়ানা, তারপর আপনার আসিফ নজরুল, কিংবা এই যে নাহিদ ইসলাম, সজীব ভুইয়া, তা এরা যায় তো রাষ্ট্রপতির অধীনেই সংবিধান রক্ষা করার শপথ নিয়েছিলেন। উনি বলেছেন যে তখন তো প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কার জন্য কার সুপারিশে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবে, 106-এ আছে। উনি বলেছেন সেখানে সব পালিয়ে গেছে, এই রায় আসতো কোত্থেকে? নো, সেখানে ভার্চুয়াল করে কোর্ট বসিয়ে সেখানে অ্যাটর্নি জেনারেল আগে নিয়োগ দেওয়া হয়েছিল, অ্যাটর্নি জেনারেল সেখানে স্থাপন হয়েছিল। শুনানি হয় নাই। অবশ্যই। আরে আপনি ছিলেন নাকি সেখানে? আপনি কি শুনানি- বিচারপতি, না আপনি অ্যাটর্নি এটা জেনারেল, আপনারা বলেন, না আপনি প্রধান উপদেষ্টা আমি ছিলেন? যাই শুনানি না হলে তো হয়তো সরকারটাও বৈধ হয়ে যায়। এই জন্য জন্য- সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিদেশ পাতিমিদিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।